চলো আজকে যেটা নিয়ে ডিসকাস করবো সেটা হলো এই যে সি মিশন ফর সিভিল সার্ভিস ব্রেক দ্য মিথ। এবং শুরুতেই বলি ক্লাসটা ছেলেদের জন্য নয়, ক্লাসটা ছেলেদের না দেখাই ভালো বা না দেখলেও চলবে। ওকে, ক্লাসটা ডেডিকেটেড কমপ্লিটলি ফর, বলছি কাদের জন্য, সেটা হচ্ছে যে তোমরা যারা মেয়ে, ওকে, বা যারা নারী, ক্লাসটা তাদের জন্য। এখন এরকমও কোনো বাচ্চা যদি থেকে থাকো যে সে তার বালিকা অবস্থা থেকে বা বালিকা অবস্থার মধ্যে থাকা কন্ডিশানেও সে নিজেকে একটা মেয়ে হিসেবে আইডেন্টিফাই করতে পারছো বা বুঝতে পারছো যে তার নারী সত্তার প্রকাশ ঘটছে, ক্লাসটা তার জন্যেও। অর্থাৎ সমস্ত বয়সের যে কোনো স্তরের যে কোনো জায়গায় যেভাবে থাকা, যে কোনো জায়গায় থাকো না কেন, সব ধরনের মেয়ে, মহিলা, নারী, তাদের জন্য আজকের আমার এই ক্লাসটা। তো সব বয়স রয়েছে ক্লাসের মধ্যে। আমার ছাত্রী রয়েছো, আমার বোনেরা রয়েছো, বান্ধবী আছো, দিদিরা এবং মায়েরা, যারাই এই ক্লাসটা দেখো বা দেখছেন। যেহেতু আমি ছাত্রীদের জন্য ক্লাসটা করে থাকি, তাই আমি তুমি করে ক্লাসটা কথা বলবো। আমার চেয়ে বয়স্ক যারা, তারা বা মাতৃস্থানীয় যারা, তারা তুমির জায়গায় আপনি হিসেবে আমার বক্তব্যগুলো শুনবেন বা নেবেন। ওকে, এখন আমি শুরু করব এই ক্লাসটা একটা ছোট একটা উদাহরণ বা বলা যায় একটা অনুরূপ ঘটনার মধ্যে দিয়ে, যে ঘটনাটা বা যে বিষয়টা নিয়ে এখনও সমাজ আমাদেরকে খোলাখুলি আলোচনা বা চর্চা করার জায়গা দেয় না, বা আমরাই করে উঠতে পারিনি, সেই সাহস দেখাতে পারিনি। সুতরাং এরকম একটা বিষয়ের অবতারণা করা ক্লাসের শুরুর জন্যে একটু অন্যরকম ঠেকলেও আমার মনে হয় যে আমি যেটা বোঝাতে চাইছি সেইটার জন্য এটা সবচেয়ে ভালো একটা উদাহরণ বা সবচেয়ে ভালো একটা আমার ক্ষেত্রে একটা অবলম্বন। ওকে, তাই কিছু এটাকে মনে না নিয়ে একটা আমি বোঝাতে চাইছি উদাহরণ হিসেবে জিনিসটাকে গ্রহণ করো তোমরা। ওকে, দেখো, মেয়েদের ক্ষেত্রে আমরা জানি যে মাসের একটা সময় বা প্রত্যেক মাসে একটা বিশেষ ধরনের শরীর খারাপ হয়ে থাকে। ক্লিয়ার? এখন এই শরীর খারাপটা হলে কেবল যে শরীর খারাপ হয় তা নয়, তার সাথে বা সমরূপে মনের ওপরেও প্রভাব পড়ে। মন অস্থির হয়, মন চঞ্চল হয়, মনের মধ্যে উত্তেজনার সৃষ্টি হয়, মতি গতি ধীর স্থির থাকে না, নানা রকম সাইকোলজিক্যাল সাইকোসোম্যাটিক ইস্যুস দেখা যায় এই ক্ষেত্রে। আশা করি বুঝতে পারছো কিসের কথা বা কী সমস্যার কথা বলতে পারছি। অথচ এই সমস্যাটা বা এই শরীর খারাপ বা অসুস্থতা কিন্তু এই নয় যে একবার হয়েই মিটে গেল। এটা কিন্তু লাইফ লং, এটা চলতেই থাকে বা রেকারিং, প্রতি মাসের ঘটনা বলা যেতে পারে। বা বলা যায় যে এইটা হওয়া মানেই তার মধ্যে নারী সত্তার প্রকাশ থাকা। ওকে, এখন বিষয়টা হচ্ছে যে এরকম কোনো অসুস্থতা বা অসুখ বা শরীর খারাপ সাময়িক হলেও যখন ঘটে, সেইটা থেকে বেরোনোর জন্যে তোমার কাছে কি কি থাকে, সেটা থেকে বেরোনোর জন্য তুমি হয়তো কিছু কারোর অ্যাডভাইস নিতে পারো, কিছু ইকুইপমেন্টস তুমি কিনতে পারো। বাট থিং ইজ দ্যাট সেই অসুস্থতাটা থেকে সুস্থতার জায়গায় আসবার জন্যে যে কাজ, যে চেষ্টা, যে প্রয়াস, যে অ্যাক্টিভিটিগুলো করতে হয়, সেগুলো কেবল তোমাকেই করতে হয়। অর্থাৎ এক কথায় এই কাজটা থেকে বেরোনোর জন্যে বা এই অসুস্থতাটা থেকে সুস্থতায় পৌঁছানোর জন্যে তোমার কিন্তু কোনো হ্যান্ডস নেই। তোমার অসুস্থতা তোমাকে দূর করতে হবে, তোমার সমস্যা তোমাকে দূর করতে হবে। এবং আরও সোজাসুজি ঠোঁটকাটা উপায়ে বলা যেতে পারে যে একটা মেয়ের এই রকম সমস্যা কেবল সেই মেয়েটাই দূর করতে পারে, আর কেউ কিন্তু পারে না। ওপর থেকে হালকা ভালোবাসা বা হালকা চালে কোনো অ্যাডভাইস আমি আবার বলছি হতে পারে, বাট মেয়েদের সমস্যা মেয়েরাই দূর করতে পারে, আর কেউ অন্য কোনোভাবে এটা করে না, করেনি,
করবেও না। ক্লিয়ার? সুতরাং ঠিক যে বিষয়টা আমি বললাম যে মেয়েদের সমস্যা কেবল মেয়েরাই দূর করতে পারে, বা মেয়েদের সমস্যা থেকে মুক্তির জন্যে সেই সুস্থতা, স্বাভাবিকত্ব, যদিও এটাও স্বাভাবিক, এই অসুস্থতাটাও স্বাভাবিক প্রসেস একটা, আমি ধরে নিচ্ছি যে সুস্থতাটাকে যদি আমি উল্লেখ করি স্বাভাবিকত্বের জন্যে, তো সেই জায়গায় ফেরার জন্যে মেয়েরা কেবল নিজেরাই নিজেদের ভরসা। ঠিক তেমনি আমাদের সোসাইটিতেও এমন কিছু অসুখ রয়েছে যে অসুখগুলো কেবলমাত্র মেয়েরাই দূর করতে পারে। চাইলেও আমি, আমার ভাই, আমার বাবা, কাকা, দাদারা পারবে না, আমার মা, বোন, পিসি, মাসি, বান্ধবী, প্রেমিকারাই পারবে। ক্লিয়ার? তাহলে সেই সমস্যাগুলো কি? সেই সমস্যাটা কোথায়? কোন সমস্যা এমন রয়েছে যা কেবল মেয়েরাই দূর করতে পারে? কোনো মতেই আর কোনোভাবে কেউ করতে পারে না, এবং করতে পারে না বলেই এতদিন ধরে সমস্যাটা দূর হয়নি, এবং যতদিন না মেয়েরা তার মধ্যে হস্তক্ষেপ করবে, ইন্টারভেনশন আনবে বা নেবে, ততদিন দূর হবে না। সেই সমস্যাগুলো নিয়ে একটু ডিসকাস করি। দু ধরনের এরকম সমস্যা আছে, একটা সোসাইটি রিলেটেড আর একটা মিথ রিলেটেড। ওকে, আমরা দুটো সমস্যা নিয়েই ডিসকাস করব, এবং আমি অনুরোধ করব, আমি প্রার্থনা করব, আমি আশা রাখব যে মেয়েরা এগিয়ে আসবে এবং এই সমস্যাটার হাল ধরবে। চলো প্রথমে সোসাইটাল ইস্যুগুলো ডিসকাস করে নিই। আমার ডিসকাশনের মূল উদ্দেশ্য হয়েই যে পশ্চিমবঙ্গ এবং বাংলা ভাষাভাষী মানুষদের জন্যে চিন্তাভাবনার জায়গাটাকে স্পষ্ট করা। তার কারণ সিএসডিজির তরফ থেকে আমি সবসময়, বা আমরা সবসময় চেষ্টা করি যে আমাদের রাজ্যটাকে কিভাবে আমরা উপরে তুলব, আমাদের রাজ্যটাকে কিভাবে আমরা চাইবো যে আমাদের রাজ্যের ছেলেমেয়েগুলো বেশি পরিমাণে তাদের প্রত্যাশা এবং স্বপ্ন পূরণ হোক। তাই সার্বিক অর্থে সমস্ত পৃথিবী বা সমস্ত দেশ এর সাথে একই রকমভাবে যুক্ত থাকলেও আমি আমার রাজ্যটা নিয়েই কথা বলতে চাই। আমি আশা করি যে এই কথাগুলোর মধ্যে যতটুকু কি বলা যায় ঔদ্ধত্য বা যতটুকু প্রাদেশিকতা আছে, সেইটার বাইরে গিয়ে যে আবেগ, অনুভূতি এবং যে ভালোবাসাটা মিশে রয়েছে আমার রাজ্যবাসীর জন্যে, বাঙালি ছেলে মেয়েদের জন্যে, সে রাজ্যে থাক বা রাজ্যের বাইরে থাক বা অন্য কোনো দেশে থাক, বাঙালি নির্বিশেষে তাদের কাছে এটা পৌঁছোক, তারা অন্তত বুঝতে পারুক বা তোমরা বুঝতে পারো, এই অনুরোধ রইল, আশা রইল। প্রথমে হচ্ছে হিউম্যান ট্রাফিকিং। ওকে, এনসিআরবি, ন্যাশনাল ক্রাইম রেকর্ড ব্যুরো, নানা রকম ক্রাইমের ওপরে রিপোর্ট পাবলিশ করে। সো রিপোর্ট টুকটাক তার পার্সেন্টেজ, তার ডাটা টাইম টু টাইম চেঞ্জ হতে থাকবে। তোমরা যে কোনো সময় গুগলে সার্চ করতে পারো, দেয়ার আর সো মেনি অথেন্টিক অপশানস অলসো। তোমরা কোথাও ভ্যারিয়েশান দেখতে পারো, তো ভ্যারিয়েশানগুলো ইম্পর্টেন্ট নয়, ইম্পর্টেন্ট হচ্ছে যে আসল মুদ্রা বিষয় হচ্ছে হিউম্যান ট্রাফিক। হিউম্যান ট্রাফিকের সোজা বাংলা হচ্ছে যে মানুষ পাচার, আরও সাধারণ বাংলা হচ্ছে যে মেয়ে পাচার বা নারী পাচার লিখিত ভাষায়। ওকে, হিউম্যান ট্রাফিকিংয়ের ক্ষেত্রে ভারতবর্ষের মধ্যে সবচেয়ে এগিয়ে আছে পশ্চিমবঙ্গ, তারপর রাজস্থান, তারপর গোয়া। এখন রাজস্থান, গোয়ার উল্লেখ বা চর্চা আমি এই মুহূর্তে করতে চাইছি না, আমি আমার রাজ্যটাকে নিয়েই কথা বলতে চাইছি যে হিউম্যান ট্রাফিকিং বা মানুষ পাচার বা মেয়ে পাচার, মেয়ে, শিশু এবং পুরুষও পাচার হয়, তাদের অঙ্গ প্রত্যঙ্গ কেটে তুলে নেওয়া হয়, অনেক রকম ওয়ে আছে, অনেক রকম নৃশংস ওয়ে আছে। বাট সবচেয়ে বেশি চোখে পড়ে, সবচেয়ে বেশি গায়ে লাগে যেটা, সেটা হচ্ছে নারী পাচার। পশ্চিমবঙ্গের ক্ষেত্রে এটা এতটাই অ্যালার্মিং স্টেট, বিশেষ করে আমি যদি আমার জন্মের যে জেলা দক্ষিণ চব্বিশ পরগনা ধরি, হিসাব করি, সেটা এতটাই ভয়াবহ অবস্থা। সুন্দরবন অঞ্চলে এই ব্যাপারটা এতটাই সাংঘাতিক এবং নৃশংস আকারে চলে গিয়েছে যে পশ্চিমবঙ্গ থেকে বা বাংলা থেকে মেয়েদেরকে বড় করা, মেয়েদেরকে আটকানো একটা দারুণ রকমের চ্যালেঞ্জ হয়ে গেছে। সুতরাং আমার তোমাদেরকে অনুরোধ যে তোমরা যদি এ বিষয়ে সচেতন না হও, বাঙালি মেয়েগুলো বিক্রি হয়ে যাবে সব, আর কেউ থাকবে না আমাদের রাজ্যে। নানা উপায়, নানা প্রলোভনে, নানা টোপে, নানা অবস্থার পরিপ্রেক্ষিতে, নানা রকম কষ্টের কারণে তাদেরকে
নিয়ে চলে যাওয়া হয় এবং বিক্রি করে দেওয়া হয়। কি প্যাথেটিক জীবনযাপন হচ্ছে আমি সেই ডিটেলে বা রিপোর্টের ভিতরে যেতে চাইছি না, কিন্তু অনুরোধ যে হিউম্যান ট্রাফিকিংয়ের বিষয়ে তোমরা সচেতন হও এবং তোমরা জেনে রাখো যে পশ্চিমবঙ্গে সবচেয়ে এগিয়ে রয়েছে এই বিষয়টায়, বা নারী পাচারের ক্ষেত্রে পশ্চিমবঙ্গ এখন সবচেয়ে খারাপ অবস্থায় রয়েছে। সেকেন্ড হচ্ছে চাইল্ড ম্যারেজ, বাচ্চা অবস্থায় বা অপরিণত অবস্থায়, বিয়ের বয়স পূর্ণ না হওয়া অবস্থায় বা বাল্যবিবাহ। এই ক্ষেত্রেও দেখো সমগ্র ভারতবর্ষের মধ্যে পশ্চিমবঙ্গের স্থান 1 নম্বরে, তারপর বিহার, তারপর ত্রিপুরা। আমি আবার বলছি, ডাটা একটু এদিক ওদিক হতে পারে, বাট পশ্চিমবঙ্গের অবস্থান বাল্যবিবাহের ক্ষেত্রে যে খুব ওপরের দিকে, এবং গ্রামের দিকে মেয়েদের এত অল্প বয়সে বিয়ে দিয়ে দেওয়া হয় 15, 16, 18, এবং একটা চাইল্ড ম্যারেজের সাথে রিলেটেড সোসাইটির যে কতগুলো দিক, তার স্বনিয়ন্ত্রণের অধিকার হারানো, সে কাকে বিয়ে করবে না করবে, সে কতটা পড়াশুনো করবে, সে কোন বয়সে বিয়ে করবে না করবে, সে আদপে বিয়ে করবে কি না করবে, তার সন্তান কতগুলো নেওয়ার ইচ্ছা, সে সন্তান আদপে নিতে চায় কি না চায়, সে কখন সন্তান নিতে চায়, এবং তারপরে তাদের ভরণ পোষণ, তারপর তার সংসারের প্রতিপালন, সমগ্র প্রশ্ন সমগ্র জাতির উন্নতির সাথে যুক্ত রয়েছে। সুতরাং এই ছোট্ট শব্দ চাইল্ড ম্যারেজ, এবং সেখানটায় একটা র্যাঙ্কের এই যে আমরা তুলনামূলক আলোচনা করি, তার থেকে বোঝা যায়, এই ছোট একটা মেজারমেন্ট দিয়ে বোঝা যায় যে একটা রাজ্য কতটা এগিয়ে কতটা পিছিয়ে। সুতরাং আমাদের যে এত গর্বের জায়গা, আমাদের যে এত ভালোবাসার জায়গা, সেই জায়গাটা কিন্তু ক্রমান্বয়ে পিছিয়ে পড়ছে। তোমরা এর হাল ধরো। সমস্ত রাজ্যবাসী, সমস্ত নারীদের কাছে, মেয়েদের কাছে আমার অনুরোধ, তোমরা এর হাল ধরো। থার্ড ইম্পর্ট্যান্ট আইটেম যেটা আমি ডিসকাস করবো, সেটা হচ্ছে জেন্ডার ডিসপ্যারিটি ইন ওয়ার্ক প্লেস। ছোট একটা সার্ভে আমি তোমাদেরকে তুলে এনে দেখাচ্ছি। যে কথাটার অর্থ হচ্ছে যে ওয়ার্কফোর্স, অর্থাৎ কাজ পাওয়ার যোগ্য অবস্থায় আসলে বা কাজ পাওয়ার যোগ্য অবস্থায় থাকা নারী পুরুষের তুলনামূলক একটা সংখ্যা বা একটা সমীক্ষা দেওয়া হয়েছে, যে যতজন মেয়ে কাজ পেতে পারত বা যতজন পুরুষ কাজ পেতে পারত তাদের একটা তুলনা। দেখো 2001 সালে, ঠিক আছে, মোট ধরা যাক 1000 জন কাজ পাবে বা কাজ পাবে না, কাজ পেতে পারে এরকম ছেলের মধ্যে 54 জন ছেলে কাজ করত। সেই জায়গায় মেয়েরা কাজ করত 18.3, এবং 2011 সালে 54 জন যে পুরুষ কাজ করত সেটা বেড়ে হয়ে গেছে 57 জন, 57.1 বা 57.1। মেয়েদের ক্ষেত্রে সেটা 10 বছর পরে বাড়েনি, বরং আরও কমে গেছে, 18.3 থেকে 18.1 হয়ে গেছে। তো এই রকম আরও নানাবিধ পয়েন্টে, নানাবিধ ইন্ডেক্সে তোমরা ছেলেদের মেয়েদের তুলনা, অন্যান্য রাজ্যের সাথে আমাদের রাজ্যের তুলনা, বা আমাদের রাজ্যের কি ক্রাইম রেট, সেই বিষয়ে অনেক ডাটা পাবে। আমি সব ডাটায় যাচ্ছি না, সব ডাটা গেলে আমাদের ক্লাস অন্যদিকে চলে যাবে, এবং সব ডাটা গিয়ে আলটিমেটলি যেখানে দাঁড়াবে সেটা ভাতের মতন, যে কোনো একটা ভাত টিপলেই বোঝা যাবে যে বাকি ভাতগুলোর কি অবস্থা। আমি চলে আসি এখন কিছু মিথ রিলেটেড ইস্যু। মনে রাখবে, মিথ তৈরি করা হয়েছে কিন্তু যারা তৈরি করেছে তাদের সুবিধের জন্যে। সুতরাং মেয়েদের সম্বন্ধে বা মহিলাদের সম্বন্ধে বা নারীদের সম্বন্ধে সমগ্র ভারতবর্ষ তথা আমাদের রাজ্যে যে মিথগুলো আছে, সেই মিথগুলো কিন্তু এক কথায় মিথ্যা, এবং সেই মিথ্যা প্রমাণের দায়, সেই মিথ্যে নামক অসুখটা থেকে বেরিয়ে আসার এবং আরোগ্য এবং নিরাময়ের জায়গায় পৌঁছে দেওয়ার দায়টাও তোমার, যে তুমি এই ক্লাসটা দেখছো আমার প্রিয় বোন, প্রিয় ছাত্রী। মিথ কি? ফার্স্ট মিথ হচ্ছে মেয়েরা অঙ্ক পারে না, অ্যান্ড সেকেন্ড মিথ হচ্ছে মেয়েরা ডিসিশান নিতে পারে না। দ্য ডিসিশন মেকিং কোয়ালিটি বা ক্যাপাবিলিটি
মেয়েদের ক্ষেত্রে কম। এখন প্রথম এবং দ্বিতীয় দুটো মিথই সত্যিই মিথ্যে, এবং দুটো মিথই যে জায়গা থেকে আসে সেটা হচ্ছে যে মেন্টাল এবিলিটি বা মেন্টাল অ্যাপটিটিউড। ঠিক আছে, আমরা অঙ্কের ক্ষেত্রে যেটাকে জেনারেল মেন্টাল অ্যাপটিটিউড বা জিএমএ হিসেবে কোথাও ধরে থাকি। দুটোই নানা রকম পরীক্ষার মধ্যে দিয়ে, নানা রকম তুলনামূলক বিচারে যখন একই সুযোগ এবং একই সুবিধার মধ্যে বড় হওয়া একটা ছেলে এবং একটা মেয়ের পরীক্ষা করা গেছে, তখন দেখা গেছে যে এইটা সত্যি সত্যিই একটা মিথ্যে। এবং বরং উল্টোটা, যেমন বিজ্ঞান প্রমাণ করে দিয়েছে বা সো মেনি সায়েন্টিফিক রিসার্চ বা রিসার্চেস হ্যাভ প্রুভড দ্যাট যে পৃথিবীর সাথে, প্রকৃতির সাথে খাপ খাইয়ে নেওয়ার ক্ষমতা বা অ্যাডাপ্টেবিলিটি যেমন মেয়েদের বেশি, ঠিক তেমনি ম্যাথ করার ব্যাপারে অ্যাপটিটিউড মেয়েদের বেশি হয়। আমরা যেটা দেখি উদাহরণ, অ্যাকচুয়ালি বাস্তবে কিন্তু দেখা যায় যে মেয়েরা অঙ্কে কাঁচা। মেয়েরা যে অঙ্কে কাঁচা, সেই তার কারণ হচ্ছে যে অ্যাকচুয়ালি মেয়েটা অঙ্কে কাঁচা নয়, মেয়েটা অঙ্কে কাঁচা এই একটা অবয়ব সৃষ্টি করে তাকে কাঁচা করে ফেলে দেয়া। এবং সে যে ডিসিশান নিতে পারে না, আমরা অন্তত যারা বাস্তব জীবনের সাথে যুক্ত তারা জানে যে কত কঠিন ডিসিশান কত সহজভাবে তারা নিতে পারে বা কত সহজে তারা ডিসিশান নিতে পারে। রাদার ছেলেরা অনেক বেশি কনফ্লিক্টেড এবং অনেক বেশি কনফিউজড থাকে। বাট ইন ট্রু সেন্স প্র্যাকটিক্যালি ডিসিশান মেকিংয়ের ক্ষেত্রে মেয়েরা যেমন প্রম্পট হয় তেমনি রাইট হয়, অর্থাৎ ডিসিশান যেটা চুজ করে সেটা ঠিক হয়। অ্যান্ড থার্ড মিথ ইজ দ্যাট সিক্রেসি, মেয়েরা কথা পেটে চেপে রাখতে পারে না। এর চেয়ে বোধ হয় বড়ো গাঁজা বা বড়ো মিথ্যে আর কিছু নেই যে মেয়েরা পেটে কথা চেপে রাখতে পারে না। মেয়েরা তো এত চেপে রাখতে পারে যে বোধ হয় পৃথিবীর এই দিকের কোনো তথ্য পৃথিবীর ওই দিকে যতটা না যায় তার চেয়েও বেশি কঠিনভাবে তাদের ভিতরে আটকে থাকে কথা। যে টের পেয়েছে সে হাড়ে হাড়ে এটা টের পেয়েছে। সুতরাং ক্লাসের যে ডাটা, ক্লাসের যে সমস্যা সোসাইটিতে এবং মিথে, আমি সেগুলো কমপ্লিট করে ফেলেছি। চলে আসি ক্লাসের আসল কথায়। আসল কথা হচ্ছে যে এই সমস্যাগুলো থেকে বার করবার জন্যে এক এবং একমাত্র উপায় মেয়েদের হাতেই রয়েছে। যতদিন না তোমরা হাল ধরবে ততদিন আমাদের রাজ্যে থেকে মেয়ে বিক্রি কমবে না। আমাদের রাজ্যে বাচ্চা মেয়েগুলোর বিয়ে দেয়া আটকানো যাবে না এবং কার্যক্ষেত্রে কর্মক্ষেত্রে মেয়েদের পার্টিসিপেশন বাড়বে না এবং এই মিথগুলো চলতে থাকবে। সুতরাং তোমাকে উঠে আসতে হবে। তুমি যে অবস্থায় থাকো, যত গরিব বাড়িতে, যত গ্রামের বাড়িতে, যত দুর্বল জায়গায় বা খুব ভালো বাড়িতে, মধ্যবিত্ত বাড়িতে, বাবার আশ্রয়ে বাবার স্নেহে লালিত পালিতা হয়ে তুমি যেখানেই থাকো, তোমাকে শক্তিশালী হতে হবে। এবং তুমি শক্তিশালী হবে কিভাবে? তুমি শক্তিশালী হবে যখন তুমি পলিসি মেকিংয়ের প্রসেসে আসবে বা অ্যাডমিনিস্ট্রেশনের প্রসেসে আসবে। এবং তুমি অ্যাডমিনিস্ট্রেশনের প্রসেসে কিভাবে আসবে? যখন তুমি এক্সিকিউটিভ হবে। তুমি এক্সিকিউটিভ কীভাবে হবে? তুমি দুভাবে এক্সিকিউটিভ হতে পারবে। ফার্স্ট পার্মানেন্ট এক্সিকিউটিভ, সেকেন্ড পলিটিক্যাল এক্সিকিউটিভ। পলিটির ক্লাস যদি কেউ তোমরা এই কনটেক্সটে একবার দেখে নিতে চাও, হোয়াট ইজ এক্সিকিউটিভ, হোয়াট ইজ লেজিসলেচার, তো একটু দেখে নিতে পারো। আমি ছোট করে এক লাইন বলি। পার্মানেন্ট এক্সিকিউটিভ যেমন ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট, যেমন এসডিও, যেমন বিডিও। পলিটিক্যাল এক্সিকিউটিভ যেমন গ্রাম পঞ্চায়েতের প্রধান, পঞ্চায়েত সমিতি, জেলা পঞ্চায়েত বা এমএলএ, এমপি, প্রত্যেকেই এক্সিকিউটিভ। ইন্দিরা গান্ধী was an executive. She was very firm and determined lady. সমগ্র পৃথিবী সেই সময় তাকে প্রণাম করতেন। তো আমি একটা উদাহরণ দিলাম পলিটিক্যাল এক্সিকিউটিভের ক্ষেত্রে। সো পার্মানেন্ট এক্সিকিউটিভ হও বা পলিটিক্যাল এক্সিকিউটিভ হও, পলিটিক্যাল এক্সিকিউটিভ হওয়ার জন্যে তার পথটা পলিটিক্যালি ইলেক্টেড হতে হবে, সেটা একটা ডিফারেন্ট পথ। বাট অ্যাজ ফার অ্যাজ সিভিল সার্ভিস ফর দেশি গাইজ ইজ কনসার্ন, আমি তোমাদেরকে বলবো যে তোমরা যতটা বেশি সম্ভব সিভিল সার্ভিস পরীক্ষায় অ্যাপিয়ার করো। তার কারণ তোমাদের মধ্যে ইমেন্স পোটেন্সিয়াল আছে এবং তোমাদের মধ্যে সবচেয়ে বেশি যে জিনিসটা আছে সেটা হচ্ছে যে খুব ক্লিয়ার মেন্টাল এবিলিটি রয়েছে অ্যান্ড খুব ভালো মেমোরি স্কিল রয়েছে। তোমরা দারুণ মনে রাখতে পারো, তোমরা দারুণ মেমোরাইজ করতে পারো।
সুতরাং এত ভালো ভালো গুণ তোমাদের মধ্যে থাকা সত্ত্বেও তোমরা যদি সিভিল সার্ভিস পরীক্ষা না দাও, তোমরা যদি এক্সিকিউটিভ না হও, তোমরা যদি অ্যাডমিনিস্ট্রেশনে এসে না দাঁড়াও, বাঁচবে কি করে আমাদের রাজ্যটা? তাই আমার তোমাদের কাছে, আমার সমস্ত ছাত্রছাত্রী, মা, বোন, দিদি, যে যেখানে আছো সকলের কাছে অনুরোধ যে তোমরা রাজ্যটাকে রক্ষা করো, তোমরা আমাদের রাজ্যের মেয়েগুলোকে বাঁচাও, তোমরা নিজেরা সঠিক জায়গায় দাঁড়াও। ওকে, চলো, ধন্যবাদ, শুভেচ্ছা রইল তোমাদের জন্য।